চলে যাব আবার মালদার মানিকচকে দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ, তাতেও বোমা চলছে। ঘটনার মুহূর্তের ছবি দেখুন। দেখুন বোমা পড়ল। দুই প্রতিবেশীর মধ্যে জমি বিবাদ, তাতেও বোমাবাজি, তাতেও আহত 7। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, জমি বিবাদ, দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা, তাতেও বোমাবাজি। একদমই দেখো, এ নিয়েই প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা, কারণ যেভাবে বোমাবাজির ঘটনা ঘটেছে সাত সকাল থেকে আতঙ্কিত এলাকার মানুষজন। মালদহের মানিকচকের জালালপুরের এই ঘটনা, যেখানে হায়দার আলী এবং আসগার আলী তাদের দুই প্রতিবেশীর মধ্যে জমি নিয়ে বিবাদ এবং দুই পক্ষই বাস লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপরেই চলে বোমাবাজি এবং পরিষ্কার স্পষ্ট যে বোমা নিয়ে পরিকল্পিতভাবেই জড়ো হয়েছিল দুষ্কৃতীরা এবং তারা রীতিমতো চিৎকার করা হয় বোমা ছোড়ো। অর্থাৎ গোলমাল যখন বাড়ছে তখন এক পক্ষ অন্য পক্ষের উপর চাপ সৃষ্টি করতে বোমা ছোড়ার কথা বলছে, আর কিছুক্ষণের মধ্যে বোম পড়ছে। পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। দুপক্ষের 7 জন জখম হয়েছেন, একজন মহিলাও বোমার গায়ে জখম হয়েছেন। আহতরা মানিকচক হাসপাতাল, মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। স্বাভাবিকভাবে এলাকার মানুষজন তারা আতঙ্কিত। স্বাভাবিক, এলাকার মানুষ তো আতঙ্কিত হবেনি। এইভাবে যদি সামান্য প্রতিবেশীদের মধ্যে জমি বিবাদে এইরকম ভাবে মুড়ি মুড়কির মতো বোমা পড়ে, কি বলছেন স্থানীয় বাসিন্দারা দেখুন। ওদের ওই দিক থেকে দোল আর এই দিক থেকে দোল, তিন দিক থেকে দোল এসছে। হ্যাঁ, এসে আমাদের গেটের সামনেই মারপিট, বম ফেটেছে। এই যে বম ফেটেছে আমার গেটের সামনে। বম তো 2টা ফুটেছে আমাদের এখানেই, একদম এই জায়গায়। আর দুটা, একটা বম ওইদিকে ছিটটা পড়ে চলে গেল, ছুটিনি। হ্যাঁ, বমের বোমাগুলো যে পুলিশ স্টারগুলো এসেছিলেন, ওরা উঠিয়ে উদ্ধার করেছিলেন। আর আহত এক ব্যক্তি কি বলছেন দেখুন। যাচ্ছিলাম বাজার, তারপরে 5টা ছেলে এসে লাঠি হংসা বম টম নিয়ে এসে আমাকে আক্রমণ করে। কতটা বোম ফাটিয়েছে? 3-4টে। গন্ডগোলটা এমনি কিছু না, হঠাৎ কোনো জমি জায়গা আগে থেকে একটা ঝামেলা ছিল আর কি। কি দখল করছে ওরা? জবরদস্ত আগে থেকে একটা প্ল্যান রেখেছিল। কতটা জমি একটা রাস্তার জন্য আর কি। এবারে বোলপুরের একটা ভয়াবহ ঘটনা দেখাবো। প্রেমিকের গাড়ির চাপে প্রেমিকা তার বাবা চাপা দিয়ে মেরে ফেললো প্রেমিক। ভাবছেন কি হয়েছে? প্রেমিকা কে বিয়ে করতে বাধা দিয়েছে সেই কারণে? না, আরো অনেক বড় গল্প। সবটা শুনবো ইন্দ্রজিতের কাছ থেকে, আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজ। ইন্দ্রজিৎ, শুধুমাত্র তো এই প্রেমিক তার গাড়ি চাপা দিয়ে এলো প্রেমিকার বাবাকে, এরকমটা নয়, গোটা কাহিনীটা একবার নিউজ 18 বাংলার দর্শকদেরকে জানাতে চাইবো তোমার মাধ্যমে যে কত বড় ভয়াবহ ঘটনা। দেখো আন্দা, একদমই তুমি যেমনটা শুরু করেছো, সব থেকে বড় ঘটনা বা ভয়াবহ ঘটনা বোলপুর থানার অন্তর্গত যে জায়গা রয়েছে যোগ্যনগর গ্রাম, সেই গ্রামে 7 দিন আগে বিয়ে হয়েছিল কুতুবুদ্দিন শেখের মেয়ের সঙ্গে পাশের জেলা বর্ধমানের এক যুবকের। কিন্তু তার মেয়ের সঙ্গে, অর্থাৎ যুবতীর সঙ্গে কিন্তু গ্রামেরই এক যুবক শেখ শফিকুলের দীর্ঘদিনের একটা প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু তার সঙ্গে তার পরিবার বিয়ে দিতে রাজি হয়নি এবং সেই মতো 7 দিন আগে বিয়ে হয়েছিল। এবং বিয়ে হওয়ার পরে তারা যখন এই যোগ্যনগর গ্রামে আসে, তখনই দেখা যায় যে আবারও শেখ শফিকুল এবং তার মেয়ে আবারও কিন্তু প্রেমের সম্পর্ক স্থাপন করেছে এবং প্রেমের সম্পর্ক স্থাপন করার জন্য গত রাত্রি 12টা নাগাদ তারা বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল এবং বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল 4 চাকা গাড়ি করে তারা পালিয়ে যাচ্ছিল। এবং তখনই শেখ কুতুবুদ্দিন যে মারা গেছে তার মেয়ের বাবা, তার কিন্তু নজরে আসে তার মেয়ে তার যার সঙ্গে সম্পর্ক ছিল প্রেমের, তার সঙ্গে পালিয়ে যাচ্ছে। এবং যখন বাধা দিতে যায় বলে অভিযোগ, যে বাধা দিতে যাচ্ছিল, তখনই কিন্তু শেখ শফিকুল তাকে আগ্নেয়াস্ত্র দেখায় এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে গাড়ির চাকা দিয়ে একদম চাপা দিয়ে দেয় ওই ঘটনাস্থলে। চাপা দিয়ে ওখানেই মেরে ফেলে দিয়ে তারা কিন্তু সরাসরি পালিয়ে যায়। এবং গ্রামের লোক খবর পেয়ে তখন কুতুবুদ্দিনকে হাসপাতালে নিয়ে আসা হয়, বোলপুরের হাসপাতাল, সেখান থেকে বর্ধমানে কিন্তু মারা গেছে। এই যে অভিযোগটা দায়ের হলো কার নামে?
প্রেমিকের নামে অভিযোগ দায়ের হলো না মেয়েকেও অভিযুক্ত করলো পরিবার? দেখো একদম মৃতের স্ত্রী যিনি অর্থাৎ মেয়ের মা কিন্তু তার মেয়ে বলে ছেলে কথা করেননি। তিনি কিন্তু একদম মেয়ের নামে এবং প্রেমিকের নামে দুজনের নামে বোলপুর থানায় একদম লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং তিনি যেটা জানাচ্ছেন যে যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেপ্তার করুক পুলিশ এবং তার শাস্তি দেখ। পুলিশ কি এখনো কোনো খোঁজ পায়নি এদের? না এখনো পর্যন্ত কিন্তু এই দুজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি পুলিশ তাদের মোবাইলের যে কল ট্র্যাক করার চেষ্টা করছে এবং কোথায় রয়েছে সেটা জানার চেষ্টা করছে। ইতিমধ্যেই গ্রামে গিয়ে বেশ কিছু ব্যক্তিকে কিন্তু জিজ্ঞাসাবাদও করা হয়েছে। ভয়াবহ ঘটনা। ধন্যবাদ। আজ 12:30 হবে, আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়েছিল ওই ছত্রিপুর নিয়ে। ও দেখে আমাদের ওর বাবা দৌড়ে এসে মেয়েকে আটকাই গেছিল আর বাঁ হাতে টিয়ারিং পিস্তল লাগাইছে, রাভালভার লাগাইছে। ভয় দেখে ডান হাতে টিয়ারিং বাঁ হাতে ছেঁচে নিয়ে একবারে অনেকটা দূরে যে ফেলাইছে, তখন একবারে আত্মরা। এবার একটু বক্সার জঙ্গলে চলে যাব। প্রশাসনিক উদাসীনতা গাফিলতি অনেক অংশে দেখাই, কিন্তু এখানে প্রশাসন অনেক বেশি সক্রিয়। কারণ 10ই ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বনবস্তিতে যেসব মানুষ বাস করেন, এই যে এঁরা যাদের সবসময় বাঘের ভয় থাকে, হাতির ভয় থাকে, তাদেরকে বক্সা থেকে বের করে নিয়ে এসে টাকা দেওয়া হবে, পাট্টা দেওয়া হবে। কি বলেছিলেন প্রথমে একটু দেখাই। बस्ती है जयगाय गांव में और एक बस्ती है वो गांव का नदी का अंदर चला गया, उसको ले आओ, उसको एस्टेब्लिश करो। और जो चा बागान बंद पड़ रहा है वो लोगों का तकलीफ हो रहा है, उसको 1500 रुपया करके मंथली फीड दे दो। 242 জনকে বের করে আনা হচ্ছে, শুধু নয় তাদেরকে টাকা দেওয়া শুরু হলো আজ থেকে। কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। রাজকুমার, কত টাকা করে দেওয়া হচ্ছে এবং পাট্টা দেওয়ার কথা, সেই পাট্টাও দেওয়া হবে কবে? দেখো অয়নদা, এই মোট প্রত্যেক পরিবারকে 15 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা। তার যে অর্ধেক টাকা অর্থাৎ 7.5 লক্ষ টাকা ইতিমধ্যেই কিন্তু এই দুটো যে বনবস্তি আছে গাঙ্গুটিয়া এবং ভুটিয়া বস্তি, এই দুটো বস্তির যে 242টি পরিবার আছে, 242টি পরিবারকেই কিন্তু 7.5 লক্ষ টাকা করে দেওয়া হয়ে গেছে। আচ্ছা, এবার বাকি টাকা এবং পাট্টার বিষয়টি আসছে। যেটা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে যে এখন এই মুহূর্তে এই পরিবারগুলোকে কুমারগ্রাম এবং কালচিনি এই দুটো জায়গা ঠিক করা হয়েছে, সেখানে তাদেরকে প্রথমে শিফট করা হবে এবং শিফট করা হলে কিন্তু বাকি যে 7.5 লক্ষ টাকা সেটাও দিয়ে দিবে প্রশাসন এবং শিফটের পরে কিন্তু এই যে জমির পাট্টা সেটাও দিয়ে দেওয়া হবে। এই সমগ্র প্রক্রিয়াটি 6 মাসের মধ্যে সম্পূর্ণ হবে বলে জানাচ্ছে প্রশাসন। অর্থাৎ রাজকুমার, মুখ্যমন্ত্রী 10ই ডিসেম্বর ঘোষণা করেছিলেন, তারপরে এই যে প্রশাসনের তৎপরতা, এটাকে কিভাবে দেখছেন সাধারণ মানুষ, ওখানকার মানুষ? দেখো অত্যন্ত হ্যাঁ রাজকুমার। হ্যাঁ অয়নদা, বলছি যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা এবং এই দুটো বনবস্তির মানুষেরা কিন্তু খুবই খুশি। কারণ অয়নদা, গোটা দেশেই কিন্তু বক্সা এই যে ব্যাঘ্র প্রকল্প রয়েছে, সেই ব্যাঘ্র প্রকল্প থেকে বনবস্তি সরানোর এই প্রকল্প চালু রয়েছে, কিন্তু আমাদের রাজ্যে এই প্রথম কোনো ব্যাঘ্র প্রকল্প বা কোনো বনাঞ্চল থেকে এভাবে বনবস্তি সরছে। দীর্ঘদিন আগে থেকে কিন্তু এর কথাবার্তা চলছিল, অনেকে বিশ্বাসই করতে পারেনি যে সত্যি সত্যি এত ক্ষতিপূরণ দিয়ে বনের ভেতর থেকে বস্তি সরানো যাবে কিনা। কিন্তু তার একদম বাস্তব রূপ পেয়েছে এবং এখানে 10ই ডিসেম্বর মুখ্যমন্ত্রী এসে যে ঘোষণা করেছিল, সেই মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই কিন্তু এটা সম্ভব হয়েছে। সেই কারণে কিন্তু মুখ্যমন্ত্রীকেও ওই দুটো যে বনবস্তি আছে সেখানকার মানুষেরা ধন্যবাদ জানাচ্ছেন, কারণ সেখানে নিয়মিত বাঘের ভয়। দেখি বনবস্তির আজকে যারা এই সাহায্য পাচ্ছেন, পাট্টা পাবেন, তারা কি বলছেন আর প্রশাসন কি বলছে। हम लोग को 7.5 लाख रुपए कल क्रेडिट हुआ है। क्रेडिट होती हम लोग ने यहाँ से एक प्रोसेस शुरू करना है, जो घर जो जितना भी है हम लोग को ले जाना, घर को डिसमेंटल करना है। तो जब हम लोग टोटली घर वगैरह उठाकर अपना अपना जगह में हम लोग पहुँच जाएगा, तभी सेकंड किस्ती वो लोग क्रेडिट करेगा। 191 फैमिलिर
ফার্স্ট ইনস্টলমেন্ট যে ছিল 7.5 লাখ টাকা, ওটা আজকে রিলিজ করা হয়েছে, যেটা আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে যে খবর পেয়েছি। আর উনি নেক্সট 6 মান্থ মধ্যে রিলোকেট হবে। এটা ওনাদেরই মানে অনেক পুরানো ডিমান্ড ছিল। ভুটিয়া বস্তি যেহেতু আমার ডিভিশনে পড়ে না, কিন্তু আমি বলতে পারবো 51 ফ্যামিলির ভুটিয়া বস্তির মধ্যে ছিল। এবার শাসনে চলে যাব। না না না, কোনো বোমাবাজি নয়, কোনো মারামারি নয়। শাসন মানেই তো একটা বিষয় ছিল এরকম, বা আছেও এখনো কিছুটা। শাসনে খাজনা বিলি হলো এবং পুলিশি নিরাপত্তায় খাজনা বিলি হলো, কিন্তু মৎস্য চাষিদের খাজনা বিলি করা হলো। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, পুলিশি নিরাপত্তায় কি এই খাজনা বিলির জন্য মানে টাকা পয়সা ওরা নিয়ে যাবেন, নাকি অন্য কোনো কারণ আছে রাজনৈতিক? দেখো, রাজনৈতিক কারণ তো অবশ্যই রয়েছে। তার কারণ আমরা, তুমি যেমনটি বলছিলে, শাসন মানেই বোমাগুলি, কিন্তু এবার বোমাগুলি না, অর্থাৎ বাম আমল পরবর্তীকালে এই তৃণমূল সরকার সব আমলেই কিন্তু এই যে যেহেতু হাজার হাজার বিঘে খাস জমি রয়েছে, সেই খাজনার টাকা গরিব মানুষের মধ্যে বন্টন করা হতো। অন্যদিকে যারা জমির মালিক তাদেরও কিছু টাকা বন্টন করা হতো। অর্থাৎ সেই টাকা বন্টন করা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল যে পার্টি ক্ষমতায় থাকতো তারাই পুরো টাকাটা আত্মসাৎ করতে, এমনটা অভিযোগ ছিল। কিন্তু এবারে সেই অভিযোগ থেকে একেবারে বেরিয়ে এলেও, অর্থাৎ এই যে শাসন এলাকার পাকদা গ্রাম পঞ্চায়েত, দাসপুর গ্রাম পঞ্চায়েতের পাকদা গ্রাম, এখানেও প্রায় 1.5-2 বিঘা জমি রয়েছে। সেই জমির খাজনা বিলি হলো। কিভাবে হলো? একেবারে খোলা মাঠে, খেলার মাঠে টেবিল পেতে সেখানে বান্ডিল বান্ডিল টাকা এবং পুলিশি নিরাপত্তা, শাসন থানার পুলিশি নিরাপত্তা। অর্থাৎ এর আগে কোনোদিন এই ধরনের টাকা বিলি হয়নি, এইভাবে হয়নি, কৃষকরা এইভাবে পায়নি। ফলে তাদের যাতে সুনিশ্চিত, অর্থাৎ কোনো যেন সমস্যা না হয়, কোনো কৃষকের যদি সমস্যা না হয়, তার জন্য একেবারে টেবিল পেতে পুলিশি সহায়তা নিয়ে সেখানে কৃষকদের টাকা বিলি করা হলো, বর্গাদারদেরও টাকা বিলি করা হলো। ফলে তারা ধন্যবাদ জানালেন, তার কারণ এর আগে কোনো রকম ভাবে কোনোদিন এই এত বছর, অর্থাৎ বাম আমল পরবর্তী তৃণমূল আমল এইভাবে টাকা বিলি হয়নি। ফলে তার জন্য এই টাকা বিলি সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন, তার কারণ দীর্ঘদিন পরে তারা তাদের প্রাপ্য টাকা পেয়েছে। তারা কি বলছেন এর জন্য পুলিশি নিরাপত্তায় সেখানে ঘোড়াটোপের মধ্য দিয়ে টাকা বন্টন হয়েছে। ঠিকমতো সবাই বলতো যে আমরা টাকা ঠিকমতো পাচ্ছি না, এই জন্যই এবারে বলা হয়েছে যে আমরা সমস্ত ভেড়ির টাকা একই দিনই যেরকম অকশন হয়েছিল সেরকম অকশনের অনুযায়ী আমরা ফের টাকাটা মাঠে একই দিনই সবাইকে দিয়ে দেবো, সব গ্রামের টাকা। আর কি আমাদের জমির খাজনা দিচ্ছে, এটা ওপেন দিচ্ছে, এই প্রথম চালু হলো ওপেন। খুশি আপনারা? আমরা খুব খুশি আছি। আমরা কমিটির সঙ্গে সিদ্ধান্ত করে চিন্তা ভাবনা নিয়েছি যে আমরা এক জায়গায় বসি, এবারে আমরা টাকাটা দেবো। 46,45,000 টাকা মতো প্রথম অর্ধের টাকা আমরা আজকে এই মাঠে আমরা বিলি করছি। সাধারণ মানুষ এবং যারা চাষি, যারা মাছ চাষি জমির মালিক, তাদেরকে আমরা এই টাকাটা তাদের হাতে আমরা তুলে দিচ্ছি। প্রায় কম বেশি 1,500 মানুষ। মইপিঠের কথা মনে আছে? এবার পাথর প্রতিমা, আবার বাঘের ভয়। আর কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। হ্যাঁ, পাথর প্রতিমার এই এলাকার মানুষদের এখন সারাটা 24 ঘন্টায় সন্ধে অন্ধকার, কারণ দিনের বেলাতেও ঘরের মধ্যে থাকতে হচ্ছে। বন দফতরের সতর্কবার্তা অনুযায়ী বাঘ এসেছে। কাঁচা একেবারে পায়ের ছাপ দেখতে পেয়েছেন সাধারণ মানুষ। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, প্রায় 24 ঘন্টা তো হতে চলল, এখনো কোনো খবর আছে এই সন্ধেবেলায় কি অবস্থা আজকে? হ্যাঁ দেখো, সন্ধেবেলাও কিন্তু আজকের যে সন্ধেবেলার যা পরিস্থিতি, তাও কিন্তু একদম গোটা গ্রাম কিন্তু একদম আতঙ্কে সিঁড়ে হয়ে রয়েছে। যেটা পরিস্থিতি এই মুহূর্তে যেটা রয়েছে, বন দপ্তরের তরফ থেকে কিন্তু বেশ কয়েকটি খাঁচা ফেলা হয়েছে। সেই খাঁচাতে যেটা ছাগল বা বিভিন্ন রকম জিনিস রাখা হয়েছে। তার পাশাপাশি যে নদী এলাকা যে রয়েছে সেখানে কিন্তু জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং তার পাশাপাশি তলধারী কিন্তু জারি রয়েছে। কিন্তু আজকে সকালবেলা যেরকম টাটকা, তুমি যেরকম বলছিলে যে টাটকা বন দপ্তরের যেটা বলছে ওরা, যে
যে নদীর পায়ের যে মানে নদীর ধারে যে আছে ছাপ দেখা গিয়েছে, সেখানে কিন্তু সেই জায়গাতে কিন্তু মানুষজন এখনও পর্যন্ত প্রচণ্ড পরিমাণে আতঙ্কিত হয়ে হয়েছে। তার পাশাপাশি তা মানে এই নয়, সারা রাত জেগে কিন্তু মানুষজন কিন্তু তলদারি দিচ্ছে। যে ধান ক্ষেত রয়েছে, মনে করা হচ্ছে যে ধান ক্ষেত রয়েছে, সেই ধান ক্ষেতে যে বিভিন্ন রকম যে জায়গা রয়েছে সেখানে কিন্তু বাঘ লুকিয়ে থাকতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। বন দপ্তর এবং যে গোবর্ধনপুর কোস্টাল থানার পিএস কিন্তু সেখান থেকে তলদারি চালাচ্ছে। তবে কিন্তু বাঘের দেখা কিন্তু এখনও পর্যন্ত মেলেনি। তবে খোঁজ চালানো হচ্ছে, খাঁচা পাতা হয়েছে, এবং রাতে যেহেতু অন্ধকার নেমে এসছে, তুমি জানো যেহেতু অন্ধকার যেহেতু নেমে এসছে, সেখানে বাঘের আতঙ্কে কাঁটা, তার মধ্যেই আবার রাত ভর তাদেরকে পাহারা দিতে হবে। কি অবস্থা দেখুন। আমাদের খুব আতঙ্ক হচ্ছে। কেন? আমরা তো সুন্দরবন এলাকায় আছি, আমাদের তো জঙ্গলের পাশে বাড়ি, যার জন্য আতঙ্কে আমাদের ঘুম হচ্ছে না, ভয় লাগছে। 1 মাস ধরে এরকম যাতায়াত করছে, সবসময় শুনতে পাচ্ছি আমাদের শরীরে আতঙ্ক। 1 মাসটা তো আর 1 দিন নয়, খুব ভয়েই আছি আমরা। আর চলে যাব ডুয়ার্সে, কারণ সেখানে হাতির তিনটে হাতি কাটা পড়েছিল রেলের তীব্র বেপরোয়া গতির জন্য, ট্রেনের। তখন থেকে প্রশ্ন উঠেছিল ডুয়ার্সের ওই জায়গায় কেন স্পিডে ট্রেন চলে। আজকেই তারপর থেকে 25 কিলোমিটার হয়ে গেল, এবং তারপরে আজকে হাতি বাঁচালেন এক ট্রেন চালক। ট্রেন চালকের চেষ্টায় প্রাণ বাঁচল হাতি। কথা বলবো প্রতিনিধি রকির সঙ্গে। রকি, তার মানে রেল এখন গোটা ডুয়ার্সে গোটা 24 ঘন্টা 25 কিলোমিটার গতি রেখেছিল বলেই আজকে এই বন্য প্রাণকে বাঁচানো গেল, তাই তো? বেশ কিছুদিন আগেও কিন্তু শোনা গিয়েছিল যে ট্রেনে কাটা পড়ে হাতির মৃত্যু হয়েছিল, যার ফলে কিন্তু শোকের ছায়া নেমে এসেছিল পরিবেশ প্রেমীদের মধ্যে। অবশেষে কিন্তু ট্রেন চালকের তৎপরতায় প্রাণ বাঁচল একটি বুনো হাতির। এদিন 6টা 20 নাগাদ ডুয়ার্সের চালসাদ থেকে নাগাঘাটে গামী যে রেল লাইন রয়েছে, চাপড়ামারি জঙ্গলের মাঝে 71 নম্বর পিলারের কাছে কিন্তু লোকো পাইলট প্রথমে দেখতে পায় একটি হাতির রেল লাইনের করে দাঁড়িয়ে রয়েছে। সেই সময় কিন্তু ইমার্জেন্সি ব্রেক কষে এবং সেই হাতিটি দীর্ঘক্ষণ সেই লাইনে দাঁড়িয়ে সে নিজের খুশি মতো চলতে থাকে। বেশ কিছুক্ষণ পর কিন্তু সেই হাতিটি জঙ্গলে নেমে গেলে সেই ট্রেনটি ফের গন্তব্যের দিকে রওনা হয়। এক প্রকারে বলা চলে যে রেল দপ্তরের তৎপরতায় কিন্তু প্রাণ বাঁচল সেই হাতি। বেশ, অনেক ধন্যবাদ। এবং এই রকম ভাবেই যেন রেল তার দায়িত্ব পালন করে, তাহলে অনেক বন্য প্রাণ বেঁচে যাবে। আর শুরু করেছিলাম মেরি ক্রিসমাস দিয়ে, আজকে বড় দিন, একটু তো দেখাবো উৎসব, কিন্তু তার আগে একটা জিনিস দেখাই। কে বলে মোবাইল চুরি গেলে মোবাইল ফিরে পাওয়া যায় না? আমরা হয়তো অনেকেই, আমাদের অভিজ্ঞতা আছে, মোবাইল চুরি গেছে, পুলিশ বলেছে ও দাদা ছেড়ে দিন, কোথায় নিয়ে গিয়ে চোর কোথায় বিক্রি করে দিয়েছে বা কি করে দিয়েছে। কিন্তু দেখুন উত্তর দিনাজপুরের পুলিশ 159টা মোবাইল উদ্ধার করেছে। এবং আজকে যেহেতু বড়দিন, আজকে সান্তা সেজেছেন পুলিশ অফিসার, এবং সান্তা সেজে চুরির মোবাইল ফেরত দিলেন যারা যারা মালিক। কিভাবে চিহ্নিত করা গেল যে এটাই ইনি হচ্ছেন এই মোবাইল ফোনের মালিক? চঞ্চল, এই উদ্যোগটাও তো নিতে হয়েছে পুলিশকে। মুক্তার সঙ্গে কথা বলবো। মুক্তা। হ্যাঁ অয়ন্দা, তোমাকে বলে রাখি যে যেসব যাদের মোবাইল চুরি বা খোয়া গিয়েছিল তার ভিত্তিতে থানায় অভিযোগ হয়, তার ভিত্তিতেই কিন্তু পুলিশ সন্ধানে নামে এবং সাইবার ক্রাইমে সেই নাম্বারগুলো দেওয়া হয়। তারপরে কিন্তু পুলিশ 159টা মোবাইল কিন্তু রিকভারি করতে পেরেছে। আজ যেহেতু যীশু খ্রিস্টের জন্মদিন এবং শুভ দিন, সেই দিনকে সামনে রেখেই রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্ট যে পুলিশ সুপার, তিনি কিন্তু একটা সুন্দর সিদ্ধান্ত নিয়েছে, শুভ দিনে কিন্তু তাদের মোবাইল তাদেরকে ফিরে দেওয়া হবে। এবং শান্তা সেজে সে তাদের ঝুড়ি থেকে তাদের মোবাইল কিন্তু তাদের হাতেই ফিরে দিলেন, এমনই দৃশ্য ধরা পড়ছে আমাদের রায়গঞ্জ কর্ণজোড়াতে। এবং স্বভাবতই খুশি যারা হারিয়ে যাওয়া মোবাইল হাতে পেয়েছে, এবং তার পরিবারও কিন্তু খুশি হয়েছে পুলিশের। ধন্যবাদ। হাওড়া সম্বন্ধে অনেক কিছুই আমরা বলি, হাওড়াতে সত্যি অনেক কিছু বেআইনি অবৈধ কাজ হয়, পুরসভার গাফিলতি থাকে, কিন্তু হাওড়াতে আবার ক্রিসমাস কার্নিভাল হচ্ছে,
পুজো কার্নিভালের মতো হাওড়া ক্রিসমাস কার্নিভাল, নারায়ণ ইকো পার্ক। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, পুরসভার উদ্যোগে অনেকটা কিছুটা হলেও শান্তি স্বস্তি নাকি এই একদিনের জন্য, না 7 দিন ধরে? অবশ্যই অরিন্দা, দেখো এই মুহূর্তে হাওড়া শহরে যদি সব মানুষের একটাই ডেস্টিনেশন হয় তাহলে সেই ডেস্টিনেশন হচ্ছে ষষ্ঠী এবং নারায়ণ ইকো পার্ক। সেই ইকো পার্কে মানুষের ঢল। ইতিমধ্যেই সন্ধ্যা থেকে পুলিশের মতে প্রায় 1.5 লক্ষ মানুষ কিন্তু তারা এখানে হাজির হয়েছে। আর একেবারেই পার্ক স্ট্রিট নয়, পার্ক স্ট্রিটের আদলে সেজে ওঠা পুরো এই হাওড়ার যে ইকো পার্কের কার্নিভাল। শুধুমাত্র মানুষজন আসছে, কালারফুল যেখানে রঙে মানে আলো ভরে দেওয়া হয়েছে, বিভিন্ন সেলফি পয়েন্ট, এবং আমি তোমাকে দেখো বাচ্চারা কত আনন্দ করছে। ফলে বলা যেতে পারে হাওড়া এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই ডেস্টিনেশন ইকো পার্ক। দেবাশিস, আর একটাই আমাদের অনুরোধ থাকবে তো দেবাশিস, তুমি একটু বলো যে নিশ্চয়ই ভালো উদ্যোগ নিয়েছেন এই পুরসভা, হাওড়া পুরসভা। একটু এই যে এসেছেন যারা, না তাদের মধ্যে অনেকে এই জল জমা, নিকাশির সমস্যা, বেআইনি পার্কিং, হাওড়া গঙ্গার দখল সবেতেই ভোগেন। তাদেরকেও যেন পরবর্তী গোটা বছরটা ভালো রাখে, তাই না দেবাশিস? অবশ্যই অবশ্যই সেই এই যে ভালো রাখা, এই যে ভালো উদ্যোগ, এই জায়গাগুলোই তো মেন সমস্যা ছিল, যেখানে মানুষ একেবারে জবরদখল করে রেখেছিল, মানুষ সেখানে ঢুকতে পারতো না সাধারণ মানুষ। সেই জায়গাগুলোকে পরিষ্কার করে সেখানে কার্নিভালের মতন জায়গা তুলে ধরা এবং মানুষের কাছে একটা সুষ্ঠু পরিবেশ তুলে ধরা। আমরা সমালোচনা করি, আমরা প্রশংসাও করি, আমরা ভালো খবরও দেখাই। আর বেলুড়ে যেমন যিশু পুজো হয়, তেমনি শান্তিনিকেতনে চলে যাব বিশ্বভারতীতে, সেখানেও যিশু পুজো একটু দেখাবো। প্রথমে বিশ্বভারতীর এটা উপাসনা গৃহ, সেখানেই যিশু পুজো। কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, মনোরম পরিবেশ হয়ে ওঠে, না থাকাটাই বোধহয়, যে আমি নেই স্টুডিওতে আছি, এটাই বোধহয় সব থেকে বড় মিস। একদমই তাই অয়নদা, মানে শান্তিনিকেতন মানেই এখন পৌষ মেলা, আর পৌষ মেলার থেকেও সব থেকে বড় হচ্ছে বিশ্বভারতী। কিন্তু এবছরও কিন্তু তাদের যেটা প্রথা মেনে একদম যিশুর যে জন্মদিন, সেই জন্মদিনকে পালন করে। এখানে সেটাকে বলা হয় খ্রিস্ট উৎসব, অর্থাৎ উপাসনা মন্দিরে রবীন্দ্রসঙ্গীত গান, বৈদিক মন্ত্র পাঠ আর এবং বাইবেলের একটা অংশ পাঠ করা হয়। পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত গান যেমনটা হয় তেমনটাই কিন্তু হয় ক্যারল, অর্থাৎ ক্যারলও হলো, রবীন্দ্রসঙ্গীত গানও হলো, একদম মিলে মিশে কিন্তু একাকার হয়ে গেল যিশুর জন্মদিন শান্তিনিকেতনে। এবং সেখানে যেমন উপস্থিত ছিলেন বিশ্বভারতীর বর্তমান উপাচার্য, ভারপ্রাপ্ত উপাচার্য তিনি ছিলেন, ছাত্রছাত্রীরা ছিল এবং বহু দূর দূরান্ত থেকে আসা পর্যটকেরাও কিন্তু এদিন শান্তিনিকেতনের যিশু পুজো দেখতে, তুমি যেমনটা বললে যে যিশু পুজো দেখতে কিন্তু ভিড় করেছিল। অয়নদা, ধন্যবাদ। আর এরকম মনোরম পরিবেশ থেকে একেবারে ঠিক উল্টো দিকে চলে যাব, পার্ক স্ট্রিট। আজকের দিনের থেকেও বেশি হয় 31 কিন্তু আজকের পার্ক স্ট্রিটের কি ছবি, বড়দিনের জমজমাট পার্ক স্ট্রিট, সেই আজকের ছবিটা দেখাবো প্রতিনিধি মানুষের মাধ্যমে। মানুষ আজকে, গতকাল রাতে তো ভিড় ছিলই, আজকে কেমন ভিড়, এবং রেস্টুরেন্টগুলো কি ফাঁকা না ভর্তি আছে, একটু উঁকি মেরে দেখেছো নাকি? দেখো, আমি প্রথমেই তোমাকে মেরি ক্রিসমাস জানাবো। আর পার্ক স্ট্রিটের কথা তো না বললেই নয়, আমরা জানি যে বড়দিন মানেই কিন্তু পার্ক স্ট্রিট। আর পার্ক স্ট্রিট মানে তুমি যেটা বললে একদমই ঠিক, পার্ক স্ট্রিট তো ওয়াকিং স্ট্রিট বটেই, তার পাশাপাশি কিন্তু ওই ফ্লুরিজ, মোলারিউজ, ট্রিঙ্কাস, বিগ বস, এগুলো সমস্ত কিছু পার্ক স্ট্রিট জুড়ে একটা স্মৃতির স্মরণী বেয়ে পার্ক স্ট্রিট। এবং আজকে সন্ধ্যের থেকে যে চিত্রটা,
সন্ধ্যের থেকে কিন্তু জন অরণ্যে পরিণত হয়েছে পার্কস্ট্রিট, এবং পার্কস্ট্রিট এতক্ষণ পর্যন্ত কিন্তু শুধুমাত্র ওয়াকিং স্ট্রিটই ছিল, অর্থাৎ মানুষ চলাচল করছিল। কিন্তু এখন 9:45 থেকে যান চলাচল শুরু হয়েছে, তবু মানুষের ভিড় বা উচ্ছ্বাসে কিন্তু একটু খামতি পড়েনি। আমি যারা এসছেন দূর দূরান্ত থেকে তাদের সঙ্গে কথা বলবো। কলকাতাতে থেকে এসছেনই, কিন্তু বাইরের থেকেও বহু লোক আসছে। আমরা তো জেলার খবর দেখাই সবসময়, দেখো জেলার থেকেও কিন্তু বহু মানুষ এসছে। কোথা থেকে এসছে? আমরা নর্থ বেঙ্গল থেকে এসেছি, এবার ফার্স্ট টাইম শিলিগুড়ির থেকে এসেছি। খুব ভালো লাগছে আমাদের। মেরি ক্রিসমাস সবাইকে বলছি। আর আমরা হচ্ছে প্রথম আসলাম, প্রচণ্ড ভিড়, কিন্তু একটা এক্সাইটমেন্ট হচ্ছে, খুব ভালোই লাগছে আমাদের। শিলিগুড়ি থেকে এসছে, আপনিও কি শিলিগুড়ি থেকে এসছেন? না, আমি কলকাতাতে থাকি, আমি সল্টলেক থেকে এসেছি। আমাদের তো কলকাতার মেন থিং, আমাদের সব থেকে প্রিয় জায়গা পার্ক স্ট্রিট। আর বড়দিন আমাদের কলকাতার মতো কোনো জায়গা হয় না। অবশ্যই নিরাপদ শহর কলকাতা তকমা পেয়েছে, সেই নিরাপদ শহরে মন খুলে আনন্দ করবেন সাধারণ মানুষ। আর তাই বিনীত গোয়েল একেবারে পুরো নিরাপত্তা ব্যবস্থা দেখতে গিয়েছিলেন আজকে পার্ক স্ট্রিটে। এবারে আমরা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, ক্রাউড ম্যানেজমেন্টের জন্য যে অ্যারেঞ্জমেন্ট করতে থাকি সেটা সেই হিসাবেই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। দি নাম্বার অফ পিপল হু হ্যাভ বিন ডিপ্লয়েড, আর শুধু এটা পার্ক স্ট্রিট, হোচিমিন, মিডলটন স্ট্রিট এখানেই নয়, অল ওভার দ্য সিটি, এক্সট্রিম সাউথেও যদি যান, পিপল হ্যাভ বিন থ্রগিং ভেরিয়াস প্লেসেস অ্যান্ড উই হ্যাভ মেড অ্যারেঞ্জমেন্টস এভরিওয়্যার। এমনি 1073 ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য একটা নাম্বার রয়েছে, বাট ফর এনি ইমার্জেন্সি আপনি 100 যদি ডায়াল করেন সঙ্গে সঙ্গে আপনি হেল্প পাবেন। আর অবশ্যই আবার বলছি, সব শেষে একদম 8টা থেকে 9টা প্রতিদিন, কোনোদিন মিস করবেন না। মিস করলেই আপনার পাড়ার খবর, আপনার জেলার সমস্যা, আপনার সমস্যা, বেআইনি অবৈধ কাজ আমরা কিভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই তা মিস করবেন। আজ এ পর্যন্তই, একটু পরেই